আমরা তো আসলে দেখছিলাম যে এই বিষয়গুলো যে অভিযোগগুলো আছে সেগুলো বারবারই বলা হচ্ছে যে ভোটার যে আছে, তারপরে মুসলিমদের বিষয়গুলো আছে, অনুপ্রবেশ ভোটার, এই বিষয়গুলো বাংলাদেশ কার্ড একটি বড় ইস্যু বিজেপি করছে। এর পাশাপাশি আরেকটি জিনিস কি স্যার, মানে দক্ষিণপন্থীদের উত্থান যেটি বলা হচ্ছে, আপনি কি সেরকম কিছু দেখছেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি বলি? ঠিক দক্ষিণপন্থী বলতে কি আপনি ওই হিন্দুত্ববাদীদের উত্থানকে মিন করছেন? হ্যাঁ, এটা একটা বড় ধরনের হুমকি। দেখেন, পশ্চিমবাংলার ইতিহাস যদি আমরা দেখি, যে বাঙালি চিন্তাধারা অলওয়েজ ইন অ্যাডভান্স, যে ক্রিয়েটিভ লিবারেলিজম, সেইখান থেকে এখন একটা ভয়াবহ সম্ভাবনা দেখা দিয়েছে যে পশ্চিমবঙ্গে যদি দক্ষিণপন্থীদের উত্থান ঘটে এবং তারপর যদি এই শুভেন্দুর যে একক আন্দোলন ছিল হিন্দুত্ববাদীকে ব্যবহার করা, হিন্দু আইডেন্টিটি আনা, সেটাকে যদি আরও বেশি করে, যেমন কালকে রাত্রে যে ঘটনা ঘটে গেল, খুনের ঘটনা, আমার ধারণা ছিল যে শুভেন্দু হয়তো অনেকটা মডারেশনের দিকে যাওয়ার প্রচেষ্টা নেবে, কেন্দ্রই তাকে এনকারেজ করবে যে এই ধর্মীয় এক্সট্রিমিজম থেকে সরে এসে এখন তুমি পলিটিক্স অফ মডারেশনে যাও। কিন্তু শুভেন্দু পশ্চিমবঙ্গের রাজনীতিকে এমন অবস্থায় নিয়ে গিয়েছে এবং এমন কমিউনাল লাইন্স সে ড্র করেছে যে কালকে রাতের ঘটনার পরে আবার হয়তো শুভেন্দু বিগড়ে যাবে, আবার সে এই ধরনের রিলিজিয়াস এক্সট্রিমিজমকে প্রশ্রয় দেবে। এখন কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গে কি আছে? আমরা পশ্চিমবঙ্গের ইতিহাসে কিন্তু এই ধরনের যে উগ্র দক্ষিণপন্থীদের প্রাধান্য দেখিনি আমরা। হ্যাঁ, দক্ষিণপন্থীদের প্রাধান্য ঘটেছে, কিন্তু সেটা ছিল ক্রিয়েটিভ। যেমন এই যে জীবনানন্দ দাস, এই যে বিবেকানন্দ থেকে নিয়ে আরও অন্যান্য যেসব সাধু গবেষকরা ছিল, তারা কিন্তু সবসময় পশ্চিমবঙ্গে উদারতার বাণী ছড়িয়েছে। কিন্তু এইবার প্রথমবারের মতো আমরা দেখছি যে পশ্চিমবঙ্গে ধর্মীয় চেতনাকে হিংসাত্মক একজন তো বলেই বসেছে, আমরা মুঘল শাসন থেকে বের হয়ে আসতে চাই। অর্থাৎ বলছে জাহাঙ্গীর, আকবর, শাহজাহান, এরা পশ্চিমবঙ্গে প্রাধান্য বিস্তার করেছিল এতদিন মমতার সময়ে, সেই মুঘল শাসনের সাথে তুলনা করতেছে এবং বলছে যে আমরা হিন্দু শাসনে আবার ফিরে আসতে চাই। এখন তার পরিণতি কোন দিকে যেতে পারে? যদি এক্সট্রিমের কথা চিন্তা করি, তাহলে কি কোনো নীরব সমর্থন দেবে পশ্চিমবঙ্গের মেজরিটি লোকেরা, হিন্দুরা, যে এই যে ৯০ লক্ষ, এদেরকে বাংলাদেশি উদ্বাস্তু বলে ডিফাইন করার চেষ্টা করা? এটাই হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে আমাদের একটা বড় ভয়, যে তাদের দেশে যা ঘটে ঘটুক, দক্ষিণপন্থীরা যদি সেখানে ডমিনেট করুক, কিন্তু তারা যেন বাংলাদেশে কে ডিস্টার্ব না করে। মমতা নিজেও অনেকবার বলেছে, আমরা শুনেছি যে বাংলা ভাষাভাষী হলেই সে শুধু বাংলাদেশি হবে কেন, তাকে বাংলাদেশে পাঠানো হবে কেন, সে বিষয় নিয়ে তিনি বেশ কয়েকবার কথা বলেছেন। এক্স্যাক্টলি এদিক থেকেই মমতা কিন্তু বাংলাদেশের প্রকৃত একটা বন্ধু ছিল। মমতাকে হারায় আমাদের সবচেয়ে বড় লস হচ্ছে যে এই যে আসামের যে উগ্রবাদী নেতা, এরকম উগ্রবাদী মুখ্যমন্ত্রী আসামে আর কখনো আগে আসেনি। এবং সে যদি অহোম বা আসাম গণপরিষদের সমর্থন পেতে থাকে ভবিষ্যতে, তাহলে মমতাবিহীন পশ্চিমবঙ্গ এবং এই শুভেন্দু অধিকারের অধীনে থাকা পশ্চিমবঙ্গ তাদেরকে গ্রিন সিগন্যাল দিয়ে দেবে। এবং আসাম থেকেই কিন্তু পশ্চিমবঙ্গের এই জয়ের কারণে আসামের উগ্রবাদীরা আরও বেশি তাদের উদ্দেশ্য সাধিত করতে পারে। অলরেডি হাজার হাজার বস্তুবিহীন মুসলমানরা পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছে, রাস্তায় থাকছে। অনেক মধ্যবিত্ত মুসলিম যারা এই যে ইয়েতে থাকতো, বেশিরভাগই আপনার এই অঞ্চলটা যেটাকে বলে এই শ্রীমঙ্গলের আমাদের ওই একেবারে অ্যাডজাসেন্ট করিমগঞ্জের নাম পরিবর্তন করে রাখা হয়েছে শ্রীধাম। এবং এই করিমগঞ্জে বেশ ব্যাপকভাবে মুসলিম মধ্যবিত্ত একটা ডমিনেটিং রোল প্লে করে বাংলা ভাষার পক্ষে এবং মুসলমান ঐতিহ্য আসামে বজায় রাখার ক্ষেত্রে। এদেরকে ধ্বংস করার একটা প্রচেষ্টা শুরু হয়ে গেছে এবং এটা আরও বেশি স্থায়িত্ব পাবে। এটা আমার মনে হয় শুভেন্দু এবং পশ্চিমবঙ্গে কিন্তু সবচেয়ে ভীতিকর ব্যক্তিত্ব হচ্ছে বিজেপির যে চেয়ারম্যান, একজন মুখার্জি, সৌগত মুখার্জি না সুব্রত, এই ভদ্রলোক
আগে আমরা তাকে এত প্রমিনেন্টলি দেখিনি। বিজেপির চেয়ার হিসাবে রয়েছে 3জন ক্যান্ডিডেটস বলা হয় যে চিফ মিনিস্টারের পোস্টের জন্য। একজন হচ্ছে শুভেন্দু অধিকারী, সে সবচেয়ে উপরে, তারপর হয়েছে দিলীপ ঘোষ, যিনি আগে বিজেপির কার্যকর সেক্রেটারি ছিলেন, আর তারপর হচ্ছে এই ব্যক্তি যিনি চেয়ার। তিনি হয়তো হবেন না শেষ পর্যন্ত, কিন্তু তার যে থিওরিটিক্যাল পারসেপশন, তিনি সেই 47-এর বিভাজনকে প্রত্যাখ্যান করেন। পশ্চিমবঙ্গের বিজেপি নেতা সরাসরি বক্তৃতায় তিনি বলেন, এবং অত্যন্ত ঠান্ডা মাথায় তার ইতিহাস চর্চায় দেখা যায় যে কিভাবে ওই যে বিজেপির ফাউন্ডিং লিডার যিনি ছিলেন, পশ্চিম বিজেপির ফাউন্ডিং লিডার শ্যামাপ্রসাদ মুখার্জিকে তিনি দেখেন তাদের পিতৃতুল্য হিসাবে মানুষ, যে শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন আজ সত্যি হবে বঙ্গে। শ্যামাপ্রসাদ মুখার্জি ওই সময় 47-এ, আমি আমার বাবার কাছে শুনেছি যে নোয়াখালীর হাই স্কুলে গিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। সেখানে বক্তৃতায় ছাত্রদের বলছে যে এই মরুভূমির দেশ, খেজুরের দেশ, যদি ইসলামপন্থীদের, ইসলামিকরা এখানে থাকতে হয়, মুসলমান দেশ বানাতে হয়, এখানে হবে না, আপনারা ওই খেজুরের দেশে চলে যান, সেইখানে হবে। আমার বাবা আমাকে নিজেই বলতো যে আমার স্কুল জীবনে আমি এই শ্যামাপ্রসাদ মুখার্জির মুখে এরকম কথাও শুনছি। তারপরে আমরা জানি যে একটা সময় ছিল যখন এই অঞ্চলে মুসলমানরা গ্রামের স্কুলে পড়লে হিন্দু শিক্ষক অত্যন্ত শ্রদ্ধা পেত, কিন্তু পানি পান করার সময় সবাই একটা গ্লাস, টিনের গ্লাসে হিন্দুরা খাইতো, আর তুমি মুসলমান হলে তোমাকে এভাবে অঞ্জলি পেতে এইভাবে পানি খেতে হতো। মানে অ্যাপার্থাইড যে কত বাস্তব ছিল প্রাক্তন পূর্ব বাংলায়, এবং এইসব এই নোয়াখালী সহ অন্যান্য যেখানে গান্ধীকে যেতে হয়েছে। এই শ্যামাপ্রসাদ মুখার্জিকে পূজা করে বর্তমান বিজেপির এই যে প্রধান, এবং তারা মনে করে যে শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন আমরা সার্থক করব। অর্থাৎ বিজেপি পশ্চিমবাংলায় এই চিফ বিজেপি প্রধানের লং টার্ম ভিউ হচ্ছে যে বাংলাদেশ আলাদা একটা সত্তা হিসাবে থাকবে না, হিন্দুত্ববাদের অধীনে শেষ পর্যন্ত বাংলাদেশকে আনতেই হবে। এই ধরনের তারা কি বাংলাদেশকে নিতে চায়, এরকম একটি তারা বাংলাদেশকে একটা এমন একটা কালচারাল লেভেলে নিয়ে যাবে যেখানে বাংলাদেশে হিন্দুত্ববাদী চিন্তাধারাই ডমিনেট করবে, এবং এখানে ভারতীয় সামরিক শক্তির যে উপস্থিতি থাকবে, এবং পশ্চিমবাংলায় বিজেপির যে কালচারাল রেভলিউশন তারা এখন ঘটাবে পশ্চিমবাংলায়, গেরুয়া বাহিনী, গেরুয়া কালচার, সেই গেরুয়া কালচারের বিস্তৃতি বাংলাদেশে আমরা কিন্তু তার নিদর্শন অলরেডি হাসিনার সময় দেখেছি। আপনার এই যে বিভিন্ন অর্গানাইজেশনগুলো, হিন্দু অর্গানাইজেশন, আমরা দেখেছি আমাদের বর্ডার এলাকায় তারা বেশ কিছু ক্যাম্প করেছে নতুন করে। হ্যাঁ, করছে তো, পশ্চিম উত্তরে করছে, এবং তাদের একেবারে অ্যাম্বিশন হচ্ছে যে তাদের যে খুব গুরুত্বপূর্ণ রিটায়ার্ড যেসব জেনারেলস, যারা লেফটেন্যান্ট জেনারেল ছিল গত 3-4 বছরে, যারা রিটায়ার করেছে, তাদের অনেকেই এখন বিভিন্ন টেলিভিশন এডুকেশনাল প্রোগ্রামে আসে, এবং আমি এগুলো খুব কেয়ারফুলি ফলো করি। এবং এখন তাদের কোনো দ্বিধা নাই, তারা যুক্তি দিয়ে বোঝাতে চেষ্টা করে যে বাংলাদেশকে কোনোভাবেই হাতছাড়া করা যাবে না, বাংলাদেশ কোনোভাবেই এমন কোনো শাসক গোষ্ঠীর হাতে যাবে না যারা চীনের সাথে সম্পর্ক করে, বা পাকিস্তানের সাথে সম্পর্ক করে, বা পশ্চিমা বিশ্বের সাথে এমন কোনো ঘনিষ্ঠতা করে যা ভারতের জাতীয় স্বার্থের বিপক্ষে যেতে পারে। এইসব ব্যাপারে ভারতীয় রিটায়ার্ড জেনারেলসরা অত্যন্ত ওপেন এবং কনফিডেন্ট, এবং সেই দিক থেকে তারা একটা যে সোভারেন রাষ্ট্র বাংলাদেশ, এটা 7ম বৃহৎ জনগোষ্ঠী, এবং একসময় পাকিস্তানের চেয়েও আমাদের পপুলেশন বেশি ছিল, রাশিয়ার পপুলেশনের কাছাকাছি। এটা এইভাবে তারা এখন বাংলাদেশকে ভাবতেই পারে না। তাদের এইসব রিটায়ার্ড জেনারেলসরা তাদের টক শোতে তারা বলে যে আমাদের জন্য আইডিয়াল হবে বাংলাদেশের উত্তরে 40 মাইল, রংপুরের 40 মাইল পর্যন্ত ওই জায়গাটা আমাদের ভারতীয় নিয়ন্ত্রণে নিয়ে শিলিগুড়ি করিডোরকে আরও এক্সপ্যান্ড করতে হবে। কারণ শিলিগুড়ি করিডোরকে তারা আর্গিউ করে যে এটা অত্যন্ত নাজুক, এবং তাদের যৌক্তিক পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে মাত্র 130 কিলোমিটার উত্তরে ডোকলাম, যেটা চীনের নিয়ন্ত্রণে রয়েছে, ডোকলাম বলে মাউন্টেনের চারপাশে একটা প্ল্যাটো, মালভূমি, এই ডোকলামে চীন ব্যাপক সামরিক
প্রতিষ্ঠান গড়ে তুলছে, তাদের সাজোয়া বাহিনীও এখন ডোকলামে চলে আসছে, এবং ভারতের প্রচণ্ড আপত্তি যে এই ডোকলাম থেকে স্প্রিং বোর্ড হিসাবে ব্যবহার করা, যেটাকে আমরা জিও স্ট্র্যাটেজিক ভাষায় বলি লঞ্চ অ্যাজ এ স্প্রিং বোর্ড টু এই শিলিগুড়ি চুম্বি ভ্যালি বলে ওই জায়গাটাকে, একটা ড্যাগারের মতো অঞ্চল। হ্যাঁ, চুম্বি ভ্যালি এসে একদম দক্ষিণে এই শিলিগুড়ি করিডোরের কাছে এসে শেষ হয়, চারদিকে ব্যাপক জঙ্গল ও পাহাড়, সেটাই ভারতকে প্রোটেকশন দিচ্ছে। কিন্তু একদিকে সিকিম, আরেকদিকে এই পাশে নেপাল আর ভুটান, এর মাঝামাঝি এই অঞ্চলটা ভারত মনে করে যে চীন ব্যাপক প্রযুক্তিগত শক্তি অর্জন করবে ভবিষ্যতে, ওইখান থেকে বাংলাদেশে লালমনিরহাটে তারা এসে তাদের সংযোগ, লালমনিরহাট, রংপুর, লালমনিরহাট, এগুলো কি তারা দখল করার স্বপ্ন দেখে? লালমনিরহাট তো চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরাই দেখেন, আমি মনে করি যে আমাদের সরকারের মাথায় অন্তত ইউনূস সাহেবের পরে, এবং এই সরকারের সময়ও এটা হয়েছে যে লালমনিরহাটকে ডেভেলপ করা হচ্ছে আমাদের একটা চূড়ান্ত ওয়াল হিসাবে। ভারত কিছুতেই অ্যালাউ করবে না। তারা বলছে, তাদের এক রিটায়ার্ড বাঙালি জেনারেল বলছে যে তাদের যেসব প্লেন রয়েছে পাশেই হাসিমারা বেস, যেটা একেবারে মাত্র 70 কিলোমিটার দূরে, হাসিমারা বেসে পশ্চিমবাংলায়, সেখানে তাদের এই লেটেস্ট যেসব প্লেন রাফেল স্কোয়াড্রন কিন্তু এখানে রয়েছে, ওই পশ্চিমে ছিল, আর রাফায়েলের স্কোয়াড্রন এখানে রয়েছে। SS-400 মিসাইলস রাশিয়া থেকে কিনেছে, হাসিমারা বেসে রয়েছে, এবং অত্যন্ত উন্নত মানের ভারতীয় মিসাইল তারা নিজেরা প্রডিউস করে, সেগুলো প্রায় 300-400 মিসাইলস হাসিমারা বেস একদম বাংলাদেশের কাছে। এবং মূলত এর উদ্দেশ্য হচ্ছে চাইনিজ কোনো অ্যাম্বিশন যদি থাকে দক্ষিণে নেমে আসার, সেটাকে প্রতিহত করা, যেটাকে আমরা সামরিক ভাষায় বলি ডেটারেন্স, হ্যাঁ, নিবারক হিসাবে। এখন কথা হচ্ছে, ভারত যদি এই নিবারককে বলে যে চীনের কে প্রতিহত করা ভবিষ্যতে আমরা করছি, এমনিতেই শিলিগুড়িতে তাদের ক্যান্টনমেন্ট রয়েছে, বিশাল ক্যান্টনমেন্ট, এবং তারা অলরেডি 2টা ব্রিগেড মুভ করেছে রংপুরের ওই দিকে, এবং এইসব জেনারেলসরা বলে বাংলাদেশে রংপুরে হিন্দু পপুলেশন বাংলাদেশের, তাদেরকে এখানে এসে বসবাস করতে এনকারেজ করতে হবে, কেননা এরা যদি এখানে বেশি সংখ্যায় থাকে তাহলে রংপুরের উপরে আমাদের একটা ক্লেইম আসবে, অন্তত 40 কিলোমিটার রংপুরের উপর দিক থেকে, তাহলে শিলিগুড়ি করিডোর আরও ওয়াইড হবে এবং ভারতের উত্তর পূর্বে যাওয়ার প্রসপেক্ট, নিরাপত্তা সব বৃদ্ধি পাবে। কাজেই এই রংপুরের এই অঞ্চলটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্যই আমরা মনে করি যে আজকে এই যে বিজেপি ক্ষমতায়, শুভেন্দু আসছে ক্ষমতায়, সে উত্তরবঙ্গকে খুশি করার জন্য বাংলাদেশের উপর কোনো সামরিক হস্তক্ষেপ করার লোভ সামলাতে পারবে মনে হয় না। কারণ ভারত এখন আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু অনেকটা আইসোলেটেড। ভারতকে বলা হয়, একজন পশ্চিমা জার্নালিস্ট খুব ইন্টারেস্টিং কমেন্ট করছে, বলছে যেখানে পাকিস্তান একটা টেররিস্ট স্টেটের ইমেজ থেকে বের হয়ে এসে তারা বিশ্ব রাজনীতির চূড়ান্ত পর্যায়ে তারা ডিপ্লোম্যাটিক রোল প্লে করছে এবং আমেরিকাকে অনেক দিক থেকে চাপ দিচ্ছে ইরানের সাথে কম্প্রোমাইজ করতে, সেখানে পাকিস্তানের গুরুত্ব বিশ্ব রাজনীতিতে এতখানি বৃদ্ধি পাচ্ছে, সেখানে ভারত কী করছে? ভারত সাউথ এশিয়ার সবচেয়ে ইম্পর্ট্যান্ট কান্ট্রি হয়ে তারা মাত্র একটা বিষয়ে অবসেসড হয়ে আছে, সেটা হলো বাংলাদেশ। 90% ইন্ডিয়ান প্রোপাগ্যান্ডা চলে বাংলাদেশের এই রেজিমের বিপক্ষে। তাদের চূড়ান্ত উদ্দেশ্য হচ্ছে হাসিনা টাইপের একটা সরকার বাংলাদেশে প্রতিষ্ঠা করা। কাজে ইন্টারন্যাশনাল জার্নালিজমও কিন্তু ভারতকে খুব একটা ভালো চোখে দেখে না, যে ভারত বাংলাদেশকে নিয়ে যে অবসেসড হচ্ছে সেই উদ্দেশ্য তাদের কখনো অর্জন করতে পারবে না। কাজেই ভারতের দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার, এবং এই প্রেক্ষাপটেই আমাদের এটা দেখতে হবে যে ভারত এই বিজেপির উত্থানের মাধ্যমে যে ইন্ডিয়াতে যে কালচারাল রেভলিউশন একটা সৃষ্টি করছে, এটা বিশ্ব স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিকর। আপনি হয়তো জানেন নিশ্চয়ই যে তারা গোমূত্র এখন ড্রিঙ্ক হিসাবেই শুধু বিক্রি করে না, কয়েকটা উত্তরপ্রদেশে বা পাঞ্জাবের কয়েকটা মন্দিরে প্রবেশ করতে হলে আপনাকে ওটা পান করতে হবে।
পান না করলে আপনি পবিত্রতা অর্জন করবেন না। এটা যদি একটা সিরিয়াসলি ধর্মীয় বিশ্বাস হয়, এবং তাহলে তো এটা আপনার বিভিন্ন যে এগ্রিকালচারাল প্রোডাক্টস, তারপর তাদের যে সার্ভিস সেক্টর, যে মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশে প্রচুর আপনার কনজিউমার প্রোডাক্টস এক্সপোর্ট করে, ভারতীয়রা ক্রয় করে, বাংলাদেশও অনেক কিছু ভারতীয় প্রোডাক্টস ক্রয় করে। এখন অনেকেই মনে করছে যে এগুলো স্বাস্থ্য ঝুঁকি। আমেরিকার এক রিসার্চ ইনস্টিটিউটে তারা এই বের করেছে যে গোবর মিশ্রিত খাদ্য, মশালা সেগুলো ব্যবহার করে অসুস্থ হয়ে গিয়েছে অনেক মানুষ। এবং এটাই হচ্ছে আমাদের একটা বড় ভয়। ধরেন ভারতে যদি এখন পশ্চিমবঙ্গে একটা সাংস্কৃতিক বিপ্লব এমনভাবে ঘটে, আর পশ্চিমবঙ্গের থেকে যদি এই আমাদের রংপুর অঞ্চলে এবং এই যে ফেনী, যেটাকে আমরা তারা বলে বাংলাদেশের চিকেন স্নেক, ফেনীতে কিন্তু আপনার ঠিক বঙ্গোপসাগর থেকে ত্রিপুরাতে রিচ করার শর্টেস্ট পয়েন্ট মাত্র 21 কিলোমিটার যদি ভারত দখল করতে পারে, সেই জায়গায় কিন্তু তাদের অর্থনৈতিক জোন করেছিল। এখন ফরচুনেটলি বাংলাদেশ সরকার ভারতকে সেখান থেকে সরে যেতে নোটিশ দিয়েছে, এবং সেখানে বাংলাদেশের একটা বিশাল অস্ত্র প্রডিউস করার বিশাল শিল্প এলাকা সেখানে তৈরি করবে। আর নর্থ বেঙ্গলে তো আমার মনে হয় এই যে লালমনিরহাটকে যদি আমরা এখন ডেভেলপ করি, এবং চীনের সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা প্রয়োজন হচ্ছে এই যে বিজেপি সরকার যেভাবে এখন বাংলাদেশের দিকে তাকাচ্ছে, আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত কিন্তু আস্তে আস্তে আইসোলেটেড হয়ে যাচ্ছে। এই আইসোলেশন থেকে বের হতে সাধারণত বৃহৎ শক্তিরা কি করে, তারা পার্শ্ববর্তী কোনো দুর্বল ক্ষেত্রে এমনভাবে অ্যাডভেঞ্চারিজম করে যে তারা তাদের ইন্টারন্যাশনাল ইমেজ যেন আবার ফেরত পায়। ভারতের জন্য এটা নিশ্চিতভাবে বলা যায় যে তারা বাংলাদেশকেই টার্গেট করে রেখেছে। উইক বাংলাদেশ, যখন ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে দুর্বল হয়ে যাবে, তখন মোদি আভ্যন্তরীণ সমর্থন, আভ্যন্তরীণ সাপোর্ট অর্জন করার জন্য বাংলাদেশে কোনো না কোনোভাবে অ্যাডভেঞ্চার করতে চাইবে। এটাই হচ্ছে আমাদের একটা সবচেয়ে বড় দুশ্চিন্তা, যে ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে দুর্বল। ভারত মানে আমাদের জন্য একটা বড় নিরাপত্তা হুমকি হয়ে দাঁড়াতে পারে। মানে বাংলাদেশ তাদের এখন অন্যতম কার্ড হিসেবে তারা দেখছে বাংলাদেশ কার্ড। স্যার